সিরাত ফিক করে হেসে স্বামীর বুকে চুপটি করে রইল। প্রমুখ সিরাতের পিঠ জড়িয়ে আবেশে চোখ বন্ধ করল। আজ সারারাত এভাবে থাকবে? খিদে পেয়েছে, খাবে না? না, খাবেন না। প্রমুখ মেয়েটার চুলে মুখ ঘষে ঘোর লাগা কণ্ঠে বলল। ভাত না দিলে বউয়ের আদর খাবো। তৎক্ষণাৎ কি মনে হতে সিরাত প্রমুখের গলায় টুপ করে চুম্বন করলো। এত তাড়াতাড়ি পেয়ে যাওয়ায় ছেলেটির চোখ বিস্ময়ে বড় বড় হয়ে যায়। অবাকের সুরে বলল, রিয়েলি ভেবে তুমি আমাকে কিস করলে? সিরাত মুখ বাঁকালো, গলা খামচে ধরে রাগান্বিত গলায় বলল। না, চুমু খেয়েছি। হেসে ফেলল প্রমুখ, ফিসফিস করে বলল, ওই দিনের শাস্তির কথা মনে আছে? শাস্তি হিসেবে লং ড্রাইভে গেলে কেমন হয়? সিরাত তার বুক থেকে মাথা উঠিয়ে চোখে চোখ রাখলো। গলায় ঝুলিয়ে রাখা হাত প্রমুখের দাড়িযুক্ত গাল আলতো করে টেনে দিল। মিষ্টি সুরে বলল, দারুণ হয়। শাস্তি মাথা পেতে নিলাম। মুহূর্তেই প্রমুখের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। মেয়েটি রুমে যেতে যেতে বলল, দাঁড়ান, রেডি হয়ে আসছি। তৎক্ষণাৎ আলমিরা থেকে কাপড় খোঁজা শুরু করলো। চোখে পড়ে প্রমুখের কিনে দেওয়া প্যান্ট। সে কুর্তির সাথে প্যান্ট নিয়ে ওয়াশরুমে যায়। গলায় হিজাব পেঁচিয়ে বেরিয়ে এলো। চুলগুলো ছেড়ে হালকা সাজুগুজু করছে। ততক্ষণে প্রমুখ গায়ের ঘামযুক্ত ড্রেস পাল্টে একটা টি শার্ট আর প্যান্ট পরে নেয়। ফ্রেশ হয়ে আসতেই দেখলো বউ রেডি। পরিপাটি সিরাতকে দেখে মন ভরে যায়। এগিয়ে মেয়েধীন কোমরখানা শক্ত হাতে টেনে নিকটে এনে মুখের উপর পড়া চুলগুলো কানে গুজে দিল। সিরাত মাথা নুয়ে প্রমুখের টি শার্ট ধরে আছে। ছেলেটি তার থুতনিতে হাত রেখে উঁচু করলো। ওষ্ঠজোড়ায় গভীর দৃষ্টি রেখে বলল, কন্ট্রোল হারাচ্ছি জান, এতটা সাজুগুজু না করলে চলতো। সিরাত ঠোঁট কামড়ে বিড়বিড় করলো। মাঝে মাঝে বউকে দেখে কন্ট্রোল হারানো ভালো। প্রমুখ নিঃশক্ত নয়নে এগিয়ে মেয়েটার গোল গালে ভেজা চুমু খেলো। সিরাত আবেশে চোখ বন্ধ করে অনুভব করতে থাকে স্বামীর আদর। প্রমুখ পরপর কপালে নাকের ডগায় থুতনিতে টপাটপ চুমু খেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, চলো বউ, যাওয়া যাক। রাতের আধারে শাঁসা করে ছুটে চলছে একটা কালো রঙের গাড়ি। ভেতরে বাজছে একটা সফট মিউজিকে ইংলিশ গান। শহরের এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে তারা। রাত এখন আরো গভীর। এই নির্জন রাতে রাস্তা অনেকটাই ফাঁকা। শুধু তাদের গাড়িটাই চলছে নীরব রাস্তায়। সিরাত খুশিতে জানালার গ্লাসে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে অনুভব করলো এই রাতের নিস্তব্ধতা। মনটা খুশিতে নেচে উঠছে। জীবনে এমন দিনই কল্পনা করেছিল কিশোরী বয়সে। তার সকল কল্পনা ইচ্ছে সবকিছুই আপনা আপনি পূরণ হয়ে যাচ্ছে। না চাইতে অজান্তে এই অসহ্য পুরুষটা মিটিয়ে দিচ্ছে। প্রমুখ ক্ষণে ক্ষণে বউকে দেখে ঘরে পড়ে যায়। কেন জানি মেয়েটির গায়ের গন্ধ তাকে পাগল করে তোলে। একদম হুঁশ জ্ঞান হারাতে বসে সেই মেলি ঘ্রাণ নাকে টেনে অজানা সুখে হারাতে ইচ্ছে করে সারাক্ষণ চিপকে থাকতে, চুমুতে চুমুতে ভরিয়ে দিতে। এত কেন টানে এই মেয়েটা? কি আছে তার মাঝে যাতে প্রমুখ ঠিক থাকতে পারে না? অজান্তেই কিছু একটা হয়ে যায়। জানালা দুটি খোলা থাকায় মৃদুমন্দ বাতাসে মেয়েটির লম্বা চুল এলোমেলো হয়ে উঠছে। সবগুলো চুলই মুখে পড়ে বিরক্ত করছে প্রমুখকে। গাড়ির স্পিড ধীর করে প্রমুখ হাত বাড়িয়ে সিরাতকে কাছে টেনে নেয়। সিরাত প্রথমে হকচকিয়ে গেলেও পরক্ষণে সামলে নিল। গাড়িতে কোথাও বেরোলে এই কাজটা প্রমুখের যেন নিত্যদিনের অভ্যাসে পরিণত হচ্ছে। সিরাত ও ছেলেটির বাম হাত নিজের দুহাতে জড়িয়ে কাঁধে মাথা রাখলো, চোখ বন্ধ করে পড়ল। আপনার মন খারাপ হলে কি করেন? এই প্রশ্নে প্রমুখের কি হলো কে জানে। দুহাত বাড়িয়ে বইয়ের কোমরখানা চেপে ধরল। সেকেন্ডের মাঝে হ্যাচকাটানে নিজের কোলে বসিয়ে মেয়েটার ঘাড়ে ঠোঁট চুইয়ে পড়ল। মদ খাই, খাবে? হঠাৎ আক্রমণে এমনিতেই ভয়ে চুপসে গেছে মেয়েটি। সে ঘাড় ঘুরিয়ে প্রমুখের গলা জড়িয়ে ধরল। ভীতকণ্ঠে বলল, আগে গাড়ি থামান, অ্যাক্সিডেন্ট হবে। তৎক্ষণাৎ ব্রেক কষল প্রমুখ। সিরাতের পা দুটি টেনে নিজের দিকে আনলো। মেয়েটির এই কপাল কুঁচকে তাকায়। প্রমুখ একটানে নিজের কোমর পেঁচিয়ে রাখলো সিরাতের দুটি পা দিয়ে। দুপাশ থেকে সিরাতের পা দুটি জড়িয়ে ধরে আছে ছেলেটির কোমর। মেয়েটিও এবার শক্ত করে চেপে ধরল প্রমুখের কোমরখানা। ছেলেটি বাঁকা হাসলো। দুজনের মুখ অতি নিকটে, নাকে নাক আর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যাবে। সিরাত লজ্জায় চোখ খিচে বন্ধ করে। প্রমুখ দুই হাত দুই পাশ থেকে বইয়ের চিকন চিকন কোমরখানা শক্ত করে ধরে বলল, এবার বলো মন খারাপ কেন? সিরাত চোখ বুজে রাখা অবস্থায় কম্পিত গলায় বলল, কই, মন খারাপ নেই তো। প্রমুখের ঘন নিঃশ্বাস মেয়েটির চোখে মুখে পড়ছে। ছেলেটি আস্তে আস্তে সিরাতের গলায় মুখ ডুবিয়ে বলল, এটা কি জানো? সিরাত উত্তর দিল না। উল্টো এসি থাকা সত্ত্বেও ঘামা শুরু করলো। লোকটা হুটহাট যাতা করে বসে। লজ্জায় তাকানোরও জো নেই। প্রমুখ তার দুহাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেয়েটার পেট স্লাইড করলো। গলায় ঘাড়ে ঠোঁট চুইয়ে দিতে কেঁপে উঠল সিরাত। দুহাতে খামচে ধরল প্রমুখের গলা। অনবরত এই কম্পন ধরানো স্পর্শে সে কাঁপছে। ঘন হয়ে আসছে নিঃশ্বাস।
ছেলেটি আরো অস্থিরতা বাড়িয়ে দিতে গলায় ছোট ছোট চুমু খেয়ে ঘোর লাগা কণ্ঠে বলল। এটাই তোমার শাস্তি, এটাই আমাদের লং ড্রাইভ। সিরাত দুপায়ে প্রমুখের কোমর আরো চেপে ধরল। প্রমুখ শক্ত করে মেয়েটার পিঠ জড়িয়ে ধরল নিমিষে। সিরাত মাথা আস্তে আস্তে পেছনে নিয়ে হালকা ঢোক গিলল। ঘন ঘন শ্বাস ফেলে মিনমিন সুরে বলল। ছাড়ুন প্লিজ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রমুখ গলা থেকে ওষ্ঠ নাড়িয়ে ফিসফিস করে বলল। নিঃশ্বাস তো বন্ধ হয়নি, তাছাড়া শ্বাস নিতে কষ্ট না হলেই না লং ড্রাইভের ফিল পাওয়া যাবে। বউয়ের গায়ের গন্ধ আমাকে ভদ্র থাকতে দেয় না। বরাবরের মতোই আমি নির্লজ্জ হয়ে যাই। নিয়ন্ত্রণ করতে চাইলে ভেতরের অসভ্য সভ্যতা আমাকে তা ছিল কটূক্তি করে হাসে, মজা লুটে, বলে আমি নাকি নিরামিষ। ভার্সিটি বন্ধ থাকায় সারাক্ষণ বাসায় বসে থাকতেও ভালো লাগে না, কেমন উদাসীন লাগে। প্রমুখ সেই যে সকালে অফিসে গেছে, সন্ধ্যা হয়ে এলো তবু আসার নাম নেই। সিরাত রুমে শুয়ে বসে থেকে ধীর পায়ে পাশের রুমে গেল। তাইমা খানমের জিনিসপত্র দেখে মনটা হু হু করে ওঠে। অজান্তেই গাল দুটি চোখের পানিতে ভিজে গেল। কষ্ট সহ্য করতে না পেরে বেরিয়ে এলো রুম থেকে। ড্রয়িং রুমে যেতেই বাসার কলিং বেল বেজে ওঠে। সিরাত চমকে উঠল। এ সময় কে আসবে? প্রমুখ আসলেও তো ডুপ্লিকেট চাবি দিয়ে খুলেই চলে আসে। সে ভীত পায়ে এগিয়ে দরজার নিকট দাঁড়ায়। হালকা ঢোক গিলে পায়ের পাতায় ভর দিয়ে লুকিং গ্লাসে উকি দিল, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তার মানে ওপাশের ব্যক্তি হাত দিয়ে ঢেকে রেখেছে। সিরাত ভয়ে জমে বুকে, তরতর করে নাক ঘামতে শুরু করে। ওদিকে কলিং বেল বাজার গতি বাড়ল। সিরাত চুপসে যাওয়া মুখে থমকে তাকায়। ঘন শ্বাস ফেলে ভাঙা গলায় প্রশ্ন করল। কে? কোনো উত্তর এলো না, বরং সিরাতের ঘাম ছোটা শুরু করে। সে আবারও ভীত কণ্ঠে বলল। কে? এবারও কোনো উত্তর নেই। মাথায় বুদ্ধি যেন হারিয়ে যাচ্ছে। সে হঠাৎই সম্বিত ফিরে পেয়ে দৌড়ে গেল রুমে। ফোন হাতে নিয়ে প্রমুখের নাম্বার কাপা হাতে ডায়াল করে। দরজার পানে দাঁড়াতেই শুনতে পেল বাইরে ফোন পাচ্ছে। তৎক্ষণাৎ সিরাতের আত্মায় পানি এলো। ফোন কেটে গিয়ে দাঁতে দাঁত শক্ত করে মনে মনে কষল, আজ ইচ্ছে মতো বকুনি দিবে। রাগান্বিত মুখে জোরে লক খুলে শক্ত গলায় বলল। মজা করলে? তৎক্ষণাৎ মুখ চুপসে গেল। তার সামনের মানুষটিকে দেখে হতভম্ব হয়ে যায়। চোখে মুখে তার বিস্ময়। চোয়াল আপনা আপনি ঝুলে গেল। প্রমুখ হেসে ভেতরে চলে যায়। সিরাত তখনও অবাক চোখে সামনের দিকে তাকিয়ে আছে। সামনের মেয়েটি নাক টানতে টানতে হাত দুটি বাড়িয়ে ভাঙা গলায় বলল। জড়িয়ে ধরবি না? কথা শেষ হতে না হতে সিরাত জাপটে জড়িয়ে ধরল সায়রাকে। বাচ্চা মেয়ের মতো কেঁদে উঠল দুজনে। একজন আরেকজনের মনের ব্যথা যেন নিমিষেই বোঝা যায়। শক্ত করে জড়িয়ে ধরে সিরাত কেঁদে উঠে বলল। এতদিন পরেই পোড়া কপালি বান্ধবীকে মনে পড়লো। আগে কেন আসিসনি? সায়রা ডুকরে উঠে সিরাতকে জড়িয়ে ধরে রাখে। সেকেন্ডের কাঁটা ঘুরে যখন মিনিটের ঘরে পৌঁছালো, প্রায় 10 মিনিট পর সিরাত মনের ব্যথায় চিৎকার করে কেঁদে আস্তে আস্তে শান্ত হলো। মাথা উঁচিয়ে বলল। মা আর নেই। সায়রা ওর চোখ মুখ নিজ হাতে মুছে দেয়। গালে চুম্বন করে বলল। শুনেছি দুদিন আগে চট্টগ্রাম ছুটিতে খালামণির বাসায় ছিলাম। আমি ভীষণ সরি, তোর বিপদের সময় পাশে থাকতে পারিনি। জানিস খুব কষ্ট হচ্ছে আমার। আন্টি কত ভালোবাসতো আমায়। কথা শেষেই হুহু করে কেঁদে উঠে সায়রা। সিরাত ফুপিয়ে উঠল প্রাণের বান্ধবীকে পেয়ে। আজ যেন কান্নারা থামছে না। কাছের মানুষকে পেয়ে দ্বিগুণ বেগে বের হচ্ছে। প্রমুখ ফ্রেশ হয়ে নিচে নামলো। দুজনকে অবস্থায় দেখে উচ্চস্বরে বলল। কান্না করার জন্য তোমায় নিয়ে আসিনি শালিকা, গল্প আড্ডা দেওয়ার জন্য এনেছি। সায়রা তৎক্ষণাৎ সিরাতকে ছেড়ে একটু দূরে দাঁড়ায়। চোখ মুখ মুছে মলিন মুখে বলল। দুঃখিত ভাইয়া, মনকে মানাতে পারিনি। প্রমুখ সোফায় গায়েলিয়ে নম্র কণ্ঠে বলল। বাসায় অতিথি এসেছে, তাও আবার প্রথমবার। কোথায় খাতি যত্ন করবে তা না, কান্না জুড়ে দিয়েছে। যাও কফি করে নিয়ে আনো। সিরাত সম্বিত ফিরে পেতে সায়রাকে নিয়ে ভেতরে আনলো। সোফায় বসিয়ে রান্নাঘরে যায়। সায়রাও গেল তার পিছু পিছু। সিরাত পেছন ঘুরে বলল। ওনার সাথে দেখা হলো কিভাবে? সায়রা দীর্ঘশ্বাস ফেলল। উদাসীন ভঙ্গিতে বলল। তোর সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু কোনো উপায় পাচ্ছিলাম না। কাল সারাটা দিন খুঁজে পেরিয়েছি আপনার আর আমি। শেষে রাতে মনে হয়েছে ভাইয়ের অফিসের কথা। তৎক্ষণাৎ সকাল সকাল সেখানে চলে যাই, কিন্তু কবির আছে না, উনি বললো বিকেলে হবে আসতে। কোথায় যেন জরুরি কাজে গিয়েছে। আমি অপেক্ষা করি, সেখানেই থাকি। একটু আগেই উনি আসলো আর আমাকে দেখে এক কথা শর্ত জুড়ে দিল, তবে নাকি বাসায় নিয়ে আসবে। সিরাত কপালে ভাঁজ ফেলে কৌতূহলী চোখে বলল। শর্ত? কিসের আবার শর্ত? এ বাসায় আসতেও শর্ত মানতে হবে? এত বড় অপমান আমার বান্ধবীকে। ওনাকে আজ আমি। আরে কুল সিরাত, শুন পুরোটা। সিরাত রাগ নিয়ন্ত্রণ করলো। তার ইচ্ছে করছে ওই লোকটাকে মেরে ফেলতে। সায়রা বলতে শুরু করে। উনি বলেন বাসায় গিয়ে কান্না করা যাবে না, অনেক কষ্টে নাকি তুই স্বাভাবিক হয়েছিস। আমার কান্না দেখে তুই কষ্ট পাবি, কাঁদবি, তাই আমার কান্না করা মানা। বুঝছিস ব্যাপারটা?
ভাইয়া কতটা ভালোবাসেন এমন পাগলামি শর্ত জুড়ে দেয়। সিরাতের কপালে ভাঁজ পড়ল। সায়রা যা বলল সব কি সত্যি? লোকটা আসলেই তাকে নিয়ে চিন্তা করে? সিরাত কফি মগে ঢেলে বলল, আর কি শর্ত? আন্টির কথা তোলা যাবে না, ইমোশনাল করা যাবে না, উল্টো বোঝাতে হবে, আড্ডা দিতে হবে। সিরাত বান্ধবীর হাতে একটা মগ বাড়িয়ে দিয়ে প্রমুখের কাছে যেতে যেতে বলল। কবির ভাইয়ের সাথেই তো আসতে পারতি। সায়রাও আসলো তার পিছু পিছু। প্রমুখের হাতে কফি দিয়ে সিরাত বসলো পাশের সোফায়। সায়রাও তার পাশে আয়েশ করে বসে বলল, উনি কাজে ব্যস্ত ছিল, তাছাড়া আমার সমস্যা হয়নি, বরং খাওয়া দাওয়া আয়েশ করা সব কিছুর ব্যবস্থা করেছিল। প্রমুখ কফিতে ঠোঁট ছুঁয়ে চুমুক দিয়ে বলল, যদি শুনতাম কবির ঠিকমতো আমার শালিকে যত্ন আপত্তি করেনি, তাহলে ওর খবর ছিল। ওর টাকা লামাতে আমি ন্যাড়া করে দিতাম। তৎক্ষণাৎ খিলখিল করে হেসে উঠল দুই বান্ধবী। সিরাত মুখ ফুলিয়ে বলল, আপনার কি এত কাজ ছিল সন্ধ্যায় আসতে হলো? মিস করেছিলে নাকি? বইয়েই গেছে। সায়রা হেসে উঠে টিপ্পনি কেটে বলল। আলবাত মিস করে, একদম সেকেন্ডে সেকেন্ডে। প্রমুখও তাল মেলালো। তার বলতে জানি সবই। সিরাত কটমট করে তাকায় দুজনের দিকে। অতঃপর তিনজনে ধীরে ধীরে গল্পে হারিয়ে যায়। নানান রকম কথার ভাঁজে হাসি, আড্ডা আর গল্প। রাতের খাবার সিরাত আর সায়রা মিলে রেডি করে। তিনজনে জম্পেশ একটা খাওয়া দিয়ে আবারও মুভি দেখায় মনোযোগী হয়। সেই রাতে কারোরই ঘুম হলো না। শুধু এতদিনের জমিয়ে রাখা কথা উগরে দিল সিরাত। সায়রার মুখ থেকেও কথা ফুরায় না, যেন কত বছর পর তাদের দেখা। একের পর এক কথা হারিয়ে গেল অজানায়। শেষ রাতের দিকে প্রমুখ ওদের প্রাইভেসি দিয়ে উঠে চলে যায় নিজের রুমে। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, তোমরা গল্প করো, ততক্ষণে একটু ঘুমাই নেই। প্রচুর ঘুম আসছে আমার। সিরাত মাথা দুলালো। সায়রার উদ্দেশ্যে প্রমুখ বলল, শালিকা, কাল আবার কথা হবে। শুভরাত্রি। ওকে ভাইয়া। প্রমুখ চলে যায়। তাদের গল্প শুরু হয় নতুন করে। একজন আরেকজনের কাঁধে মাথা রেখে গল্প করে যায় ঘন্টার পর ঘন্টা। ভোর রাতে কফি খেয়ে আর টিকতে পারলো না দুজনে। শেষে না চাইতেও ফ্লোরে ঘুমিয়ে পড়ল। সকাল 10টায় প্রমুখ উঠে টিভি রুমে উকি দিয়ে দেখলো মেয়ে দুটি একে অপরকে ধরে বেঘরে ঘুমাচ্ছে। তপ্ত শ্বাস ফেলে নিজেই আজ চলে গেল কিচেনে। জুলেখাও হয়তো কলেজে চলে গেলে নিজ হাতে সায়রার জন্য বিশেষ পদ রান্না করে টেবিলে সাজায়। এরপর ফ্রেশ হতে হতে জোহরের আজান দিয়ে ফেলে। প্রমুখ চুল হাত দ্বারা ঝেড়ে সিরাতকে ডাকলো। প্রথমে কেউ না উঠলেও আস্তে আস্তে উঠলো দুজন। সায়রা ফ্রেশ হয়ে ডাইনিংয়ে গিয়ে বলল, বাসায় যেতে হবে ভাইয়া, আমি অনেকবার কল দিচ্ছে। প্রমুখ 3টা প্লেটে পোলাও বেড়ে চেয়ারে বসলো। আর কিছুদিন থেকে যাও, সিরাতের ভালো লাগবে। না ভাইয়া, আমি বরং এরপর প্রস্তুতি নিয়ে আসবো। নরম স্বরে বলল। প্রমুখ কড়া করে মাছ ভেজেছে তাদের জন্য। সেই মাছ সায়রার প্লেটে দিয়ে বলল, কথা দিচ্ছি, সিরাত জানলে কষ্ট পাবে। তৎক্ষণাৎ উপস্থিত হলো সিরাত। সদ্য গোসল করায় স্নিগ্ধ লাগছে। প্রমুখ এক নজর তাকিয়ে চোখ টিপ মারল। সিরাত তা লক্ষ্য করে চোখ গরম করে তাকায়। চেয়ারে বসে বলল, বাহ, সব আপনি রান্না করেছেন? প্রমুখ বুক ফুলিয়ে উত্তর দিল। কি মনে হয়? সায়রা অবকে সুরে বলল, ভাইয়া রান্না করেছে? সিরিয়াসলি বিশ্বাস হচ্ছে না। প্রথমে আমারও বিশ্বাস হয়নি। কি লাকি তুই, সত্যি একটি জিনিয়াস স্বামী পেয়েছিস। সায়রার প্রশংসায় প্রমুখ ঠোঁট টিপে হাসলো। সিরাত ভেঙচি কেটে বলল, কচু পেয়েছি। না চাইতে কিছু পেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। তেমনই তোমার অবস্থা, তাই হয়েছে। সায়রা প্রমুখের সাথে মত প্রকাশ করে খেতে খেতে বলল, সহমত ভাইয়া, সহমত। ইস, দরদ কত ভাইয়ের জন্য। সিরাত হেসে খাওয়া শুরু করলো। প্রমুখ পানি এগিয়ে দেয়। সায়রা খেতে খেতে অপরাধী কণ্ঠে বলল, সিরাত শুন, বল। বাসায় যেতে হবে। তৎক্ষণাৎ খাওয়া থেমে গেল সিরাতের। হতাশ চোখে চাইলো সামনে বসা সায়রার দিকে। সায়রা বুঝতে পেরে গলা খাকারি দিয়ে বলল, আসলে কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, বুঝিসই তো আম্মু কেমন। আম্মু জানেন আমি কাল কোথায় ছিলাম, তাই আজ যেতেই হবে। আমি না হয় কয়েকদিন পর প্রস্তুতি নিয়ে এলাম। সিরাত ফোঁস করে নিঃশ্বাস ফেলল। সে জানে সায়রার আম্মু অনেক বেশি পজিটিভ। শত মন খারাপ হলে প্রকাশ করলো না। বুকে চাপা আর্তনাদ ভাতের লোকমার সাথে গিলে ফেলে ছোট করে বলল, খেয়ে নে। প্রমুখ দেখলো সবটা। দীর্ঘশ্বাস ফেলে অল্প খেয়ে উঠে যায়। খাওয়া শেষে সিরাত সব গুছিয়ে রাখছিল। তখন সায়রা তার ব্যাগ কাঁধে নিয়ে সিরাতকে বলল, হাসি মুখে বিদায় দিচ্ছিস তো? থমথমে গলায় সিরাত বলল, দিচ্ছি বলেই যেতে পারছিস, কিন্তু পরের বার বিদায় দিব না। সায়রা জড়িয়ে ধরল সিরাতকে। সিরাত তৎক্ষণাৎ ফুপিয়ে উঠল। হঠাৎ এসে কেন হঠাৎ চলে যাচ্ছিস? কেউ বোঝে না আমায়। আসবো, প্রমিস। সায়রা মাথায় হাত বুলিয়ে প্রমুখকে তাড়া দিল। অতঃপর চোখের পলকে প্রমুখ তাকে গাড়ি করে নিয়ে গেল। রেখে গেল বারান্দায় দাঁড়িয়ে বান্ধবীর জন্য অশ্রু বিসর্জন দেওয়া সিরাতকে। মনটা কেমন হু হু করছে। চাপা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। তবুও খুব কষ্টে চোখের পানি মুছে ফ্লোরে শুয়ে ফুপিয়ে উঠল। বিড় করলো, আবার কবে আসবি সায়রা?
তুই থাকলে যে কষ্টরাও অজানায় হারিয়ে যায়, বুকের ভেতর শান্তি শান্তি অনুভব হয়। ভাবি হঠাৎ রান্নাঘরে? সিরাত ঘামযুক্ত চোখ মুখ গলা মুছল আঁচল দিয়ে। আজ হঠাৎ করে ইচ্ছে হয়েছে প্রমুখের সব পছন্দের খাবার রান্না করার জন্যে। জামাই ছেলে হয়ে যদি রান্না করে খাওয়াতে পারে তাহলে সে পারবে না কেন? তাছাড়া সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে সেই রান্না করবে। এবার থেকে ভালো বউ হওয়ার ট্রাই করবে সে। সিরাত লবণ ছিটালো মাংসে। গরুর কালাভুনা খুন্তি দিয়ে নাড়তে নাড়তে ক্লান্ত কণ্ঠে বলল, রান্না করার শখ জেগেছে। দারুণ ব্যাপার, ভাইয়াকে জানাতেই হয়। জুলেখা কথা শেষে উচ্চস্বরে প্রমুখকে ডাকলো। সিরাত ঠোঁট টিপে হাসছে। দুপুরের কাটকাট রোদে রান্নাঘরে টেকা মুশকিল। এটাই শেষ আইটেম তার, বাকিগুলো অলরেডি তৈরি করে ফেলেছে। জুলেখা কলেজ থেকে একটু আগেই বাসায় ফেরে। এসেই দেখলো সিরাত রান্নাঘরে। তৎক্ষণাৎ চোখ বড় বড় হয়ে যায়। প্রমুখকে ডেকেও সাড়া মেলেন না বেচারি। সিরাত গ্যাস বন্ধ করে উদাস কণ্ঠে বলল, শত ডাকলেও কাজ হবে না, তোমার ভাইয়া জরুরি কাজে বাইরে, একটু পর ফিরবে। জুলেখা মুখ ফুলিয়ে ধপ করে বসলো চেয়ারে। করুণ গলায় বলল, অথচ গলা ফেটে ডাকছি, আপনি আগে বলবেন না? এখন তো বললাম। সিরাত এসির পাওয়ার বাড়িয়ে দিল। কয়েক রকমের ভর্তা থেকে শুরু করে মাছ মাংস ডাল পর্যন্ত আজ নিজ হাতে রান্না করেছে। দেখে মনে হবে কোনো বড় অনুষ্ঠানের আয়োজন। সিরাত পায়েসের বাটি সাইডে রেখে সালাদ তৈরি করতে শুরু করলো। জুলেখা তড়িঘড়ি করে উত্তেজিত কণ্ঠে বলল, ভাবি না প্লিজ, এবারে আমাকে দিন, অনেক কষ্ট করেছেন, রেস্ট নিন। আরে বোকা মেয়ে, চুপচাপ বসে থাকো। সিরাত সালাদের বাটিটা নিজের পাশে রাখলো। জুলেখা গাইগুই শুরু করে। তার কথা মতো আর একটা কাজও সিরাতকে করতে দিবে না। এমনিতে কতগুলো পদ রান্না করতে কয় ঘন্টা লেগেছে কে জানে। সিরাত জুলেখার দিকে চোখ গরম করে বলল, খিদে পেলে খাও, তবুও বিরক্ত করো না। হতাশ হলো জুলেখা, মুখ ফুলিয়ে বসে রইল। সিরাত সবশেষে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানানোর জন্য ব্লেন্ডারের কাছে গেল। জুলেখা তখন সব বাটির ঢাকনা উঁচিয়ে সব পদ ভালোভাবে দেখছে। আজ দেখি চিংড়ি চাপা শুটকি বাটাও আছে। তৎক্ষণাৎ জিহবায় জল চলে আসলো। গরম গরম সাদা ভাত আর ইলিশ ভাজা, রুই মাছের ঝোল, চিংড়ি মাছের ঝোল আর মুরগির রোস্ট, সবশেষে গরুর কালাভুনা আর ডাল। সিরাত ঠান্ডা লাচ্ছি টেবিলে রাখার সময় দেখলো জুলেখা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মুচকি হাসলো সিরাত। লাচ্ছি পরিবেশন করে বলল, তোমার ভাবি রান্না পারে? শুধু পারে মানে? 100 ইস, ভাবি যান, কবে শিখলেন এত কিছু? প্রতিটি পথ লোভনীয় খাবার, আমার দেখেই জিভে জল চলে আসছে। ভাইজান দেখলে যে কি করবে, গপা গপ খাওয়া শুরু করবে। সিরাত গা এলিয়ে দিল চেয়ারে। ক্লান্ত চোখ জোড়া বন্ধ করে বলল, কিন্তু তোমার ভাইজান তো মাছ খায় না, অথচ আজ মাছের আইটেমই বেশি করেছি। তৎক্ষণাৎ জুলেখার মুখ কালো হয়ে যায়। মন খারাপ পেয়ে সুরে বলল, হ্যাঁ, আপনি জেনেও কেন এমন করলেন? পরক্ষণে মনে পড়ায় হাসি মুখে বলল, ব্যাপার না, মুরগি গরু তো আছেই। তাছাড়া ভাইয়ার মাঝে মাঝে মাছ ভাজা খায়, কিন্তু ইলিশ তো অনেক কাটা। সিরাত উঠল, রুমে যেতে যেতে বলল, সব খাবে আজ, ইলিশও খাইয়ে ছাড়বো। সিরাত দ্রুত সাবান নিয়ে গায়ে জড়ালো। হালকা কারুকাজের হলুদ থ্রি পিস, ভেজা চুলগুলো মুছে মুখে ক্রিম মাখলো। নিজের অযত্নে মুখখানায় এই কয়েকদিনে ব্রণ উঠে গেছে। তাও একটা নয়, দুই গাল, কপাল আর থুতনিতে অনেকগুলো। কি বিশ্রী লাগে আজকাল। সেদিকে তাকিয়ে মনটা বিতৃষ্ণায় ভরে গেল। হু হু করে উঠে অন্তরাত্মা। দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে। ডাইনিংয়ে গিয়ে দেখলো জুলেখা সেখানেই বসা। এখনো খাওয়া শুরু করনি? সিরাতের প্রশ্নে জুলেখা পূর্ণ দৃষ্টি মেলল তার দিকে। কিছু বলার জন্য মুখ খুলতে কলিং বেল বেজে ওঠে। সিরাত কপাল কুঁচকে তাকায়। পরক্ষণে মনে পড়ল প্রমুখের আজ বাসায় লাঞ্চ করার কথা। সে ব্যস্ত পায়ে হেঁটে দরজা খুলে দেয়। সামনে দৃষ্টি যেতেই দেখলো প্রমুখের সাথে এক ষাটোর্ধ্ব বয়সের পুরুষ বেশ পরিপাটি ভাব নিয়ে দাঁড়িয়ে, মুখে অমায়িক হাসি। তার মুখের পানে তাকিয়ে আছে। সিরাতের কপালের ভাঁজ আরো দৃঢ় হলো। সে মাথা ঘুরিয়ে প্রমুখের দিকে তাকায়। তৎক্ষণাৎ প্রমুখ চোখে সানগ্লাস খুলে ভ্রু নাচালো। পাশের লোকটি গম্ভীর কণ্ঠে বলল, এই মিষ্টি রমণী বুঝি আমার বৌমা? সিরাতের হতভম্ব চাহনির মাঝে প্রমুখ মাথা ঝাঁকায় ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ, ভেতরে চলুন। সিরাত তৎক্ষণাৎ সম্বিত ফিরে পায়। চটপট সালাম দিল। আসসালামু আলাইকুম। ষাটোর্ধ্ব বয়সের পুরুষটির গাল ভরে হাসলো। এগিয়ে সিরাতের মাথায় হাত বুলিয়ে বলল, সুখী হও, স্বামীকে সুখে রাখো। সিরাত মিষ্টি করে হেসে সরে দাঁড়ায়। ড্রয়িং রুমে সোফায় বসার জন্য জায়গা করে দিল। সিরাত একটু পর প্রমুখের দিকে আর চোখে তাকাচ্ছে। ইশারায় বুঝাতে চাইছে মনে যেসব প্রশ্ন উকিঝুঁকি করছে সবগুলোর উত্তর চায়, অথচ প্রমুখ লোকটাকে সোফায় বসে উপরে চলে গেল। সিরাতকে ডেকে বলল,
আমি চেঞ্জ করে আসছি। মিস্টার আজিজ শেখকে দেখভাল করো। সিরাত বাধ্য স্ত্রীর ন্যায় মাথা দুলিয়ে ফ্রিজের কাছে চলে যায়। প্রমুখ সিঁড়ির কাছে যেতেই মিস্টার আজিজ শেখ উচ্চস্বরে বলল। একটি বারো আব্বু ডাকা যায় না? প্রমুখ কাট কাট গলায় উত্তর দিল। না। ফোঁস করে নিঃশ্বাস ফেলল আজিজ শেখ। সিরাত কপাল কুঁচকে লক্ষ্য করলো সব। তার সাথে জুলেখাও শরবত তৈরি করছে। সিরাত হাতে লাচ্ছির গ্লাস নিয়ে নিচু কণ্ঠে জুলেখাকে বলল। কাহিনী কি জানো? জুলেখা ট্রেতে গ্লাস রেখে ফিসফিস করে বলল। উহুম, আমি এসেছি মাত্র এই বছর হবে, ওনাকে এ বাসায় কখনো দেখিনি। সিরাত আর মাথা ঘামালো না। টি টেবিলের ঠান্ডা শরবত আর লাচ্ছি আজিজ শেখের সামনে রাখলো। মাথায় ঘোমটা ঠিকঠাক করে হাসি মুখে বলল। গরমে নিশ্চয়ই তৃষ্ণা পেয়েছে, আগে ঠান্ডা কিছু পান করুন। আজিজ শেখের মনটা দুমড়ে মুচড়ে গেলেও মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে শরবত পান করলো। ছেলেটা যে মনের ভেতরে অভিমান পুষে রেখেছে, তিনি সিরাতের দিকে আরেক গ্লাস বাড়িয়ে বলল। মা, এটা তুমি খাও। সিরাত না না করলেও আজিজ শেখ দমলেন না। শেষে মেয়েটি বাধ্য হয়ে কয়েক চুমুক লাচ্ছি খেলো। কিছুক্ষণ নীরব থেকে আজিজ শেখ নিজেই প্রশ্ন করলো। তোমাদের বিয়ের কতদিন হয়েছে? বছর হয়নি, কিছু মাস পরেই হবে। আজিজ শেখ হয়তো হতাশ হলো, বিতৃষ্ণা মন নিয়ে বলল। অথচ দেখো, আমাকে একটিবারের জন্য জানানোর প্রয়োজন মনে করেনি। ছেলেটা কত অভিমানী। এত বছর আদর করে ছেলের জায়গায় বসিয়েও বাবা ডাক শুনতে পেলাম না। কথাগুলো বলার সময় ওনার কণ্ঠ কাঁপছিল। সিরাত লক্ষ্য করেও কিছু বলল না। টুকটাক প্রশ্নে শুধু উত্তর দিল। জুলেখা কৌতূহল চোখে দেখছে লোকটাকে। তাকেও আজিজ শেখ এটা ওটা জিজ্ঞাসা করে। তিনজনের কথার মাঝেই তৎক্ষণাৎ উপর থেকে ব্যস্ত পায়ে প্রমুখ নেমে আসলো। সদ্য গোসল করে এসেছে। তাকে দেখেই আজিজ শেখ হাসলো। প্রমুখ সিরাতের দিকে তাকিয়ে বলল। এখনও না খেয়ে রেখেছি, রান্না হয়নি আজ। সিরাত হকচকিয়ে উঠে বসা থেকে দাঁড়িয়ে জুলেখাকে ডাক দিল। দুজনে মুহূর্তেই টেবিলে যায়। চারজনের জন্য প্লেট সাজিয়ে ডাক দিল প্রমুখকে। জলদি আসুন। প্রমুখ গভীর নয়নে পাশ ফিরল। আজিজ শেখ মৃদু হাসতেই ছেলেটি অভিমানী কণ্ঠে বলল। চলুন, আপনি নিষ্ঠুর হলেও আমি হতে পারি না। এই ছোট বাক্যে কি ছিল কে জানে। আজিজ শেখের ভেতরটা হুহু করে উঠল। প্রমুখের সাথে বসে খাওয়া শুরু করে। সিরাতের রান্না করা এক একটা লোভনীয় পদ টেস্ট করে খুবই আয়েসের সঙ্গে বলল। আহ, আজ কে রান্না করেছে? বৌমা দেখি দারুণ রান্না পারে। প্রশংসা পেয়ে লজ্জায় সিরাত মাথা নত করলো। সে চাইছে প্রমুখ মুখ ফুটে কিছু বলুন। মাঝে মাঝে আর চোখে তাকালেও ফল পেল না। বরং লোকটা আজ মুখে যেন কুলু পেটে বসে আছে। একটাও টু শব্দ নেই। অথচ জুলেখা পর্যন্ত প্রশংসায় ভরিয়ে ফেলেছে। কিন্তু সে যার মুখ থেকে একটি কথা শোনার আশায় অধীর আগ্রহে বসে আছে, তার খবর নেই। সিরাত মন খারাপ করে ভাতে হাত নাড়াতে থাকে। কত কল্পনা জল্পনা করে আজ রান্না করলো। কত শখ ছিল স্বামীর মুখে মধুর মধুর কথায় সে লজ্জায় গলে যাবে। মুখ লুকানোর জন্য প্রমুখের টি শার্টের ভেতরে ঢুকবে। অথচ সব কল্পনায় এক বালতি জল ঢেলে দিল। কারণ কি এই লোক, কি তাদের সম্পর্ক? সিরাতের মনটা চিৎকার করে উঠে। রেগে প্রমুখের কলার চেপে ধমক দিতে ইচ্ছে হলো। দুগালে টপাস টপাস থাপ্পড় মেরে বলতে ইচ্ছা করলো। তোরা স্বামী নামের আসামি, ভণ্ড। কোথায় তোদের জন্য গরমে ঘেমে এত কিছু রান্না করলাম, অথচ তুই কিছুই বলিস না। ইচ্ছে করছে নাক ফাটিয়ে দিতে। এই শেষ রান্না। আবার কখনো বলে দেখিস কি অবস্থা হয়, তোর জিভ কেটে ভুনা করব। মনের কথাগুলো সাহস করে বলা হলো না। অতি সমর্পণে কথাগুলো গিলে ফেলে মুরগির রান চিবোতে থাকলো। প্রমুখ কোনো মতে অল্প খেয়ে উঠে যেতে নেয়। তৎক্ষণাৎ সিরাত বলে উঠল। আপনার জন্য পায়েস করেছি। বউয়ের মুখের দিকে প্রমুখ শীতল চোখে তাকালো। দেখতে পেল সিরাত দু চোখে আকুতি নিয়ে চেয়ে আছে। এত কষ্ট করলো মেয়েটা। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বসলো। সিরাত তাড়াহুড়ো করে প্রমুখের সামনে পায়েসের বাটি তুলে দেয়। আজিজ শেখ সবকিছু অবলোকন করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, এতদিনে মনের মতো মানুষ পেল প্রমুখ। এবার বাইরে গিয়েও শান্তি পাবে, নিশ্চিন্তে থাকবে সে। চামচ দিয়ে সে রুই মাছের ঝোল প্লেটে নিয়ে মাখালো। সিরাতের দিকে তাকিয়ে বলল। এদিকে এসো মা। সিরাত থতমত খায়। পরক্ষণে মুচকি হেসে এগিয়ে গেল সেখানে। আজিজ শেখ হাতে এক লোকমা তুলে সিরাতের মুখের কাছে দিয়ে ইশারা করল খেতে। প্রমুখ চোরা চোখে তাকিয়ে মনোযোগ দিল পায়েস খাওয়ায়। সিরাত উস্কো খুস্কো করে মুখে নিল। হঠাৎই আজিজ শেখ কান্না করে উঠল। সিরাত ভড়কে যায়। তাড়াহুড়ো করে বলল। কি হয়েছে আঙ্কেল? কই কিছু হয়নি তোমার? আজিজ শেখ আলগোছে চোখের পানি মুছে আরেক লোকমা তুলে দেয় মেয়েটির মুখে। প্রমুখ চামচ শব্দ করে রেখে বেসিনে গেল। অনুভব করলো তার চোখ দুটিও জ্বলছে। সিরাতও হাত ধুয়ে নেয়। আজিজ শেখকে পায়েসের বাটি এগিয়ে দিয়ে বলল। এটা টেস্ট করে দেখুন। অমায়িক হাসলেন তিনি। এক চামচ খেয়ে বলল।
আর নয় মা, অনেক খেয়েছি, আমার ডায়াবেটিস আছে। সিরাত আর জোর করলো না। আজিজ শেখ হাত মুখ ধুয়ে বসলো সোফায়। সিরাত সবকিছু গোছাচ্ছে। জুলেখা হাতে হাতে সাহায্য করে রুমে চলে যায়। প্রমুখ দূরত্ব বজায় রেখে সোফায় বসে ফোন ঘাটাঘাটি করছে। হঠাৎ আজিজ শেখ সিরাতকে কাছে ডাকলো। মেয়েটি কাছে যেতেই সাথে করে আনা ব্যাগটি হাতে নিল। সেখান থেকে একটা জুয়েলারি বক্স বের করে সিরাতের হাতে তুলে দেয়। মিষ্টি মুখ করে বলল, সপ্তাহখানেক আগে রায়হান জানালো প্রমুখ বিয়ে করেছে। আমি প্রথমে অবাক হয়েছিলাম, ছেলেটা আমার এত বড় হয়ে গেছে। অভিমান পুষে রাখতে রাখতে বুকে পাথর জমিয়েছে, জানো মা। অতপর খুশিতে আমি অনেক কেঁদেছি। তারপরেই দুবাই চলে গেলাম তোমাদের জন্য কিছু কিনতে। দেখো তো এই সেটটা পছন্দ হয়েছে কিনা। বুড়ো মানুষ, বুঝোই তো, বয়স হয়েছে, পছন্দও সাদামাটা। সিরাত বক্স খুলে দেখলো গর্জিয়াস ডিজাইনের একটা স্বর্ণের জুয়েলারি সেট। সে হাত দ্বারা স্পর্শ করে খুশি হয়ে গেল। একগাল হেসে বলল, অনেক ধন্যবাদ আঙ্কেল, ভীষণ সুন্দর হয়েছে। একটি বার বাবা ডাকো। তুমিও প্রমুখের মতো দূরের মানুষ ভাবছো? সিরাত হতবিহ্বল হয়ে যায়। বুঝতে পারল না কি বলবে। সে তাকালো পাশের স্বামীর দিকে। দেখলো প্রমুখ নির্বিকার ভঙ্গিতে ফোন টিপছে। আশেপাশে কি হচ্ছে এসব খেয়াল নেই। সিরাত দীর্ঘশ্বাস ফেললো। কি করবে মাথায় আসছে না। এই লোকটার ব্যাপারেও তেমন কিছু জানে না, তবে এত অমায়িক ব্যবহারে নাকচ করা যায় না। কিভাবে একটু বাবা শোনার জন্য ছটফট করছে। মনে হলো বুকের ভেতর কত বছরের তৃষ্ণা পুষে রেখে বেড়াচ্ছে। সিরাত হালকা ঢোক গিলল, মন ভরে ডাকলো, বাবা। তৎক্ষণাৎ খুশিতে আজিজ শেখ কেঁদে উঠল। সিরাতকে আলতো করে জড়িয়ে ধরে স্নেহের হাত বুলালো মাথায়। কেন জানি খুব কষ্ট হলো সিরাতের। সেও চুপটি করে বসে রইল পাশে। কিছুক্ষণ পর আজিজ শেখ বলল, আমার আত্মা শান্তি হলো আজ। এবার নিশ্চিন্তে তোমাদের রেখে যেতে পারবো। প্রমুখ না ডাকুক, তার সবচেয়ে দুর্বল প্রিয় মানুষটি বাবা রেখেছে, আমাকে যত্ন করেছে। প্রমুখকে সিরাতের খুব বলতে ইচ্ছে হলো, একটিবার ডাকুন না, কতটা কষ্ট পাচ্ছেন উনি। আজিজ শেখ উঠলেন। সিরাতের হাতে আরও ৬-৭টা শপিং ব্যাগ আর বক্স দিয়ে বলল, এগুলো তোমাদের বিয়ের গিফট, সবগুলো আমার মা বাবার জন্য। কথা শেষে এগিয়ে যায় ছেলেটির সামনে। হঠাৎ করে প্রমুখের কপালে গালে মাথায় চুমু খেলেন পাগলের মতো। চোখে তার জল টলমল। বাচ্চার মতো শক্ত করে জড়িয়ে ধরল। ভাঙা গলায় বলল, আমায় মাফ করিস বাবা, খুব কষ্ট দিয়েছি তোকে। আমি খুব ব্যাড ফাদার। প্রমুখ আলগোছে নিজেকে ছাড়িয়ে নেয়। দাঁড়িয়ে বড় বড় শ্বাস ফেলে বলল, আপনি আমার আশিটা খাইয়ে বড় করেছেন, মাফ করার প্রশ্নই আসে না। কে আমি যে মাফ করব? আজিজ শেখ হঠাৎ হাসলো। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আজ বিকেলে কম্বোডিয়া চলে যাচ্ছি, সেখানে আমার পার্টনার অপেক্ষা করছে। চাইলে থাকতে পারেন, এ বাসা ধন সম্পদ সবকিছু আপনারই, আমি শুধু পাহারা দিচ্ছি। আজিজ শেখ হাতে ব্যাগপত্র তুলে সিরাতকে আদর করলেন। মেয়ের মতো শাসনের সুরে বলল, খবরদার স্বামীর অযত্ন ভুলেও করবে না মেয়ে। আমি কিন্তু রোজ রায়হানের কাছ থেকে খোঁজ নিব, একটু ভুল পেলেই শাসন করব। সিরাত মাথা নাড়িয়ে কিছু বলার আগে প্রমুখ কাটকাট গলায় বলল, খোঁজ নেওয়ার প্রশ্নে আসে না, সিরাত যথেষ্ট যত্ন করে আমায়। তাছাড়া আমরা স্বামী স্ত্রী বুঝে নেব। আজিজ শেখ বিদায় জানিয়ে চলে যায়। তার এয়ারপোর্টে পৌঁছাতে হবে, সময় হাতে নেই। সপ্তাহখানেক আগে যখন অনেক চেষ্টা করে রায়হানের নাম্বার পেল, তৎক্ষণাৎ প্রমুখের খোঁজ খবর নেওয়া শুরু করলো। এর আগে প্রমুখ নিজেই সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে ওনার সাথে। তাদের বিয়ের কথা শুনে পাগল হয়ে গেল দেশে আসার জন্য। জরুরি ভিসায় কাল রাতে এসে প্রমুখকে খুঁজলো। আজ সকালে পেয়েও যায় অফিসে। সেই থেকে আবদার করলো বাসায় আসার। প্রমুখ না করেনি। ঋণের বোঝার কত বইবে সে, তাই রাজি হয়ে নিয়ে আসে। কষ্ট তার ভেতরেও কম হচ্ছিল না, তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। আজ থেকে কয়েক বছর আগে সে কালো দিনের কথা ভুলবে কিভাবে সে? তার চোখের পানি দেখে ওই দিন তো আজিজ শেখের মন গলেনি, তবে আজ কেন প্রমুখের মন গলবে? সে এতটাও নরম মনের নয়। সন্ধ্যা হয়ে আসছে। আজিজ শেখ বেরিয়ে যাওয়ার পর প্রমুখ যেন কোথায় চলে যায়। সিরাত কিছু বলেনি, জিজ্ঞাসাও করেনি। হয়তো তার আনাচন মন কিছু একটা টের পেয়েছে, তাই প্রমুখকে একাই ছেড়েছে আজ। একটু ঘুরে মন হালকা করে আসুক। সিরাত রুমে বসেই বই পড়া শুরু করলো। খাবার যা আছে রাতেও হয়ে যাবে, জুলেখা না হয় গরম করবে। সন্ধ্যায় আয়েশ করে বিছানায় শুয়ে বই পড়ছিল মেয়েটি। কখন যে ক্লান্ত দেহটা ঝিমিয়ে পড়ল টেরও পায়নি। চোখ দুটি আপনা আপনি লেগে ঘুমিয়ে গেল বেঘরে। সময় গড়ালো, রাত নামলো পৃথিবীতে, কিন্তু সিরাতের উঠার খবর নেই। তখন প্রায় রাত 10টা। প্রমুখের কালো গাড়ি থামলো বাসার নিচে। হাতে সিগারেটখানা ঠোঁটের মাঝে চেপে একটা সুখ টান দিল, অতঃপর ছুঁড়ে মারল দূরে কোথাও। গাড়ির ডোর খুলে শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে যায়।
ডুপ্লিকেট চাবি দ্বারা বিশাল শক্ত দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। প্রতিবারের মতোই পুরো বাসা নিশ্চুপ। সে সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমে যেয়ে দেখলো সিরাত ঘুম ডেকে বিরক্ত করলো না। হাতের ঘড়ি খুলে চলে যায় ওয়াশরুমে। সিরাতের ঘুম ভেঙে যায় শব্দে। সে মাথা উঁচিয়ে চারিপাশ দেখলো। তৎক্ষণাৎ প্রমুখ বেরিয়ে এলো। সিরাত ঘুম ঘুম চোখে আড়মোড়া ভেঙে বলল, কখন এসেছেন? প্রমুখ পূর্ণ দৃষ্টি মেলে সিরাতকে দেখে নিয়ে বারান্দায় যায়। কাপড় রেখে রুমে এসে সিরাতের পাশে বসলো। হঠাৎ বউকে শক্ত করে জড়িয়ে ধরে থমথমে গলায় বলল। একটু আগে। সিরাত ফোঁস করে শ্বাস ফেলে প্রশ্ন করলো। আপনার কি মন খারাপ? উত্তর দিল না প্রমুখ। ঠোঁট নাড়িয়ে অন্য কথা তুলল। মিস্টার আজিজ শেখ হচ্ছে। সিরাত তার আগেই উত্তর দিল। হয়তো আপনি তার কাছে বড় হয়েছেন। প্রমুখ হাতের বাঁধন নরম করে মাথা ঝাঁকালো। আফসোসের সুরে বলল, বাসা থেকে পালিয়ে 2 দিন না খেয়ে রাস্তায় পড়েছিলাম। খেদের জ্বালায় যখন দিশেহারা হয়ে এখানে ওখানে ছোটাছুটি করছিলাম, তখন কেউ এক মুঠো খাবার দিল না, উল্টো লাথি মেরে রাস্তায় ফেলে দিল। অবাক হলো সত্যি। আকস্মিকভাবে এই রাস্তা দিয়ে আজিজ শেখ বাসায় ফিরছিল। হঠাৎ ভেবে বাচ্চা ছেলেকে মারায় তিনি গাড়ি থাকায় এবং ঝামেলা মিটিয়ে কি মনে করে আমাকে তার সঙ্গে নিয়ে আসে। কেন এনেছিল এই প্রশ্ন যতবার করেছি উত্তর পেয়েছি। আমাকে নাকি তার আপন ছেলের মতো মনে হয়েছে। উনি ছিল দেশের 1 নম্বর সফল বিজনেসম্যান। গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নেই। বিয়ে করেছিল জীবনে, কিন্তু 3 মাস পরে নিজে হত্যা করে বউকে। দোষ একটাই, বিয়ের পর পরকীয়ায় লিপ্ত হয়েছিল। তার স্ত্রী মিস কনক শেখ এই ঘটনায় প্রচুর টাকা খরচ করে নিজে ধামাচাপা দিয়ে দেয় এবং আমাকে ছেলের মতো করে তুলতে লাগে। তখন আমিও কিছু বলতে পারিনি, কারণ বেঁচে থাকার জন্য একটি ঘর আর খাবারের প্রয়োজন ছিল। আমি নিজেকে আশ্রিত মনে করে সেভাবে বড় হলাম। আজিজ শেখ প্রতিদিন বায়না করত বাবার ডাক শোনার জন্য, কিন্তু আমার বিবেক বাধা দেয়। তখন সেই মৃত্যু বাবা চোখে ভাসে, সেজন্য নাকচ করে দেই। উনি থেমে যাওয়ার পাত্র নয়। একের পর এক জিনিসের লোভ দেখে নিজের ছেলের জায়গায় বসায়। নানান জিনিস না চাইতেও পেয়ে একটু প্রীতিসম বাবার অনুভব পেতে চায়, কিন্তু কোনো এক জড়াতে বাবার ডাক আসে না। আস্তে আস্তে দিন গড়ায়, আমি কলেজে ভর্তি হই। হঠাৎ এক সন্ধ্যায় দেখি আমার সামনে তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট কামরুল হাসানকে খুন করলো। কিন্তু হঠাৎ সেখানে আমাকে দেখতেই ওনার হাত কেঁপে ওঠে। হয়তো ওই দিন ভাবতেও পারিনি আমি দেখে ফেলবো। সেদিন সারা রাত একটু ঘুমাতে পারলাম না। শুধু চোখে ভাসলো সেই মুহূর্ত। জীবনে প্রথমবার গা কাঁপুনি দিয়ে জ্বর আসলো। ভদ্রলোকের সেই খুনি মুখ মেনে নিতে পারলাম না। আমার পবিত্র নরম মন চিৎকার করে ভেতরে সত্য বলল, খুনি খুনি খুনি। তাকে কখনো মুখ ফুটে বাবা না ডাকলেও মনে মনে বাবার আসনে বসেছিলাম অজান্তেই। কিন্তু কে জানতো হঠাৎ করে তার বাবার রূপেই আড়ালে লুকিয়ে রাখা এক ভয়ঙ্কর রূপ বের হবে। কারণ আমার বাবা তো এরকম ছিল না। তাহলে কিভাবে তাকে আমার পবিত্র বাবার স্থানে বসাবো? সেই কারণে আর কখনো বাবার ডাক মুখ ফুটে বেরোয়নি। সেই রাতে উনিও আমার রুমের বাইরে রাত কাটিয়ে দিল। দিন যত গড়ায় ততই বুঝতে শিখলাম ওনার মাথায় খুনের নেশা। কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা করলেই মেরে গুম করেন। এমনকি কামরুল হাসানও তার বউয়ের কথা পুলিশকে জানাতে চেয়েছিল। উনি সেটাই বুঝে যায়, তারপর চিরতরে উপরে পাঠায়। বাবা তুল্য যার কাছে বড় হলাম, তার এই অচেনা রূপ মেনে নিতে পারলাম না। মনে হলো সে বড় বিশ্বাসঘাতক, খুনি। তার কাছে আমি নিরাপদ নই। কষ্টে কান্নাকাটি করতাম রাত দিন। নিজেকে বন্দি করে রাখলাম রুমে। ওদিকে আজিজ শেখও ভেঙে পড়লো আমার পরিবর্তনে। হঠাৎ অসুস্থতা হার্ট অ্যাটাক করলেন। সেই দিন আমি তাকে হসপিটালে দেখতে যাইনি। প্রায় 1 মাস পর উনি বাসায় ফিরল। তখন আমাদের শুধু দেখা হতো সকালে। একদিন সকালে তার এই বিজনেস পার্টনারের সাথে কি নিয়ে কথা হচ্ছিল ড্রয়িং রুমে। শুধুমাত্র ওনারা দুজন। আমার বয়স 20-এর ঘরে পেরিয়ে 21। খিদে পায় হঠাৎ। নিচে নেমে দেখলাম খুবই তর্ক হচ্ছে তাদের সাথে। এক পর্যায়ে আজিজ শেখকে আঘাত করলো চকচকে ছুরির সাহায্যে। ওই দিন আমার কি হলো কে জানে। বুকের মাঝে কষ্ট অনুভব করে চিৎকার করলাম। মনে হলো যতই আজিজ শেখ খারাপ হোক, আমাকে কখনো কষ্ট দেয়নি, বরং আমার কষ্টে কেঁদেছে। সেই মায়া থেকে আমি দিক বিদিক ভুলে হতভম্ব হয়ে পড়ি। তৎক্ষণাৎ লোকটা তেড়ে আসলো আমার দিকে। আজিজ শেখ ভয়ত কণ্ঠে বলল, পালিয়ে যাও প্রমুখ, মেরে ফেলবে তোমায়। আমার হৃদয়ে স্পন্দন তখন অনবরত লাফাচ্ছে। হঠাৎ মাথায় এলো আমার 20তম জন্মদিনে আজিজ শেখ সিঙ্গাপুর থেকে আনা রিভলভার আমায় গিফট করে, যার গুলির শব্দ দরজা পর্যন্ত যায় না। ওদিকে তিনি আমার অতি নিকটে।
আজিজ শেখ আমাকে বাঁচানোর জন্য প্রাণপণভাবে চিল্লাচ্ছে। আমি হুঁশ জ্ঞান হারিয়ে দৌড়ে রুমে গেলাম। ওয়ার্ড্রোব থেকে নতুন সেই রিভলভার বের করে দরজার পানে এগিয়ে আসা পুরুষটির বুক বরাবর অদক্ষ কাঁপা কাঁপা হাতে জীবন বাঁচানোর আশায় গুলি করে দিলাম। ভয়ে আতঙ্কে আমার হাত পা কাঁপছিল। তবু আমি পরপর গুলি করতেই ফ্লোরে লুটি পড়েছে। ওদিকে নিচ থেকে দৌড়িয়ে এলো আজিজ শেখ। আমাকে এই অবস্থা দেখে ক্ষত অবস্থাতেই ঝাপটে ধরল। আমার দেহ অসাড় হচ্ছে, হাত থরথর করে কাঁপছে। মাথায় বর্ষার হাত পেতেই সেখানে জ্ঞান হারালাম আমি। শুধু মনে পড়ল আজিজ শেখকে রক্ষা করতে পেরেছি আমি। একদমে কথাগুলো বলেই প্রমুখ থেমে গেল। সিরাত এতক্ষণ স্বামীর দিকেই তাকিয়েছিল। তিক্ত সত্য কথাগুলো শুনে তারও হাত কাঁপছে। সে কাঁপা হাতে প্রমুখের চোয়ালে রাখলো। প্রমুখ হাঁসফাঁস করে ওঠে। সিরাতের হাতে চুমু খেয়ে আবারও বলতে শুরু করে। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম আমার আলিশান বিছানায়। পাশে আজিজ শেখ চিন্তিত মুখে আছে। ডক্টর ওষুধ লিখে চলে গেল। উনি আমাকে বলল কেমন লাগছে, অথচ ওনার নিজের হাতে ব্যান্ডেজ। তবু আমার জন্য কত চিন্তা। আমি ভয়ে নিজেকে গুটিয়ে নিলাম। উনি হয়তো বুঝলো, ভরসা দিয়ে বোঝালো লাশ মাটি চাপা দেওয়া হয়েছে। শান্ত হও বাবা, এ ঘটনা কাউকে জানাবো না। আমি তবেও ঠিক থাকতে পারছিলাম না। রাতে মাঝে মাঝে চিৎকার করে উঠতাম। আজিজ শেখ চিন্তিত হলো, ভাবলেন আমায় নিয়ে দেশের বাইরে চলে যাবে, কিন্তু আমি নাকচ করে দিলাম। একদিন সকালে উঠে কবি খাচ্ছিলাম। উনি শেষবারের মতো বলল কম্বোডিয়ায় চলে যাব, তুমিও চলো। আমি রাগান্বিত গলায় বলে দিলাম যাব না, কারণ উনি নিজের সাথে যাচ্ছে। বিদেশে বাড়ি করার পুরো প্ল্যানিং ছিল, বাইরে চলে যাবে। কিন্তু এদিকে আমি বাংলাদেশে থেকে মায়া পড়ে গেছি। ততদিনে বুঝতে শিখে গেছি মা বাবার কবর এখানেই, তাদের ছেড়ে কখনোই যাব না। তার মধ্যে নিজ চোখে এই মানুষটাকে রহরহ খুন করতে দেখেছি। সেই থেকে আমার কেন যেন রাগ হতো, কিন্তু শেষেও আজিজ শেখ সারাদিন আমায় বোঝালো। শেষে উপায় না পেয়ে তার সকল সম্পদ, টাকা পয়সা, গাড়ি আমার নামে লিখে আজীবনের জন্য পাড়ি জমানোর সিদ্ধান্ত নেয় ভিন দেশে। যাওয়ার আগে আমার কাঁধে হাত রাখে। আজকের মতোই বলেছিল, শেষবারের মতো একটিবার বাবা বলে ডাক প্রমুখ। আমি রেগে মুখ ফিরিয়ে নেই। আমার ব্যবহার দেখে উনি হঠাৎ বললেন যাবে না। আমি খুশি হলাম, কিন্তু পরের দিন সকালেই শুনলাম রাতে চুপিসারে কমফোর্টেবল নিয়ে উঠে গেছে। আমার কান্না মিশ্রিত মুখ দেখে নাকি সকালে দিতে কষ্ট হচ্ছিল। সেই থেকে তার প্রতি রাগ আরও দ্বিগুণ হলো। কেন মিথ্যে বললো আমায়? আমি কি আটকে রাখতাম? যে ছেড়ে যায় তাকে কেন বাবা ডাকবো? সে তো স্বার্থপর। প্রথম প্রথম খুব কাঁদতাম, তাকে নিষ্ঠুর ভাবতাম। তাকে নিষ্ঠুরতম বাবাদের লিস্টে ফেলি। অভিমানে পালে অতটাই হয়ে যায় যে উনি যাকে দিয়ে আমার খবর পাঠাতো দূর দূর করে তাড়িয়ে দেই, মৃত্যুর ভয় দেখাই, সব সম্পর্ক ছিন্ন করে দেই। উনি বুঝেন সবই। তার শূন্যতায় আমি বোবা হয়ে যাচ্ছিলাম। উনি ধীরে ধীরে আমাকে ভুলে যায়। নিজেকে বন্দি রাখতে রাখতে অনুভব করলাম জীবনটা আমার, আমাকে বেঁচে থাকতে হবে। আজিজ শেখকে বলে তার সব কিছু নিজের কাঁধে নেই। হয়তো এত বছর নিজের চোখে খুন দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম। সেই থেকে প্রতিনিয়ত রাগ উঠলে মেরে দিতাম। কার রাগ কোথায় খাটাতাম জানা নেই। সাইকো হয়ে আমি তার মতো দিন দিন মানুষকে মেরে মাটি চাপা দিয়ে দিই। সিরাত হালকা ঢোক গিলল। অনুভব করলো প্রমুখের দেহ কাঁপছে। হঠাৎ দুহাতে সে ছেলেটির পিঠ শক্ত করে জড়িয়ে ধরল। ভয়ার্ত কণ্ঠে বলল, তবে আজ কেন এমন ব্যবহার করলেন? আঙ্কেল কাজ ছিল, নিজের ভুল বুঝেছে নিশ্চয়ই। যতই হোক ওনার জন্যই কিন্তু আপনি বেঁচে আছেন। একটু কি নরম হওয়া যেত না? অভিমান পুষে রেখে লাভ কি? উনি আমাকে মিথ্যে বলেছে, ছেড়ে চলে গেছে। সিরাত, সেই কষ্ট তুমি বুঝবে না। একটু রাস্তা থেকে তুলে এনে খাবার খাইয়ে বাবা হওয়া যায় না। আমি মানি যথেষ্ট করেছেন আমার জন্য, কিন্তু বাবা হতে পারেননি। সিরাত আর কথা বাড়ালো না। আলতো করে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে রাখলো। প্রমুখ চোখ বন্ধ করে কল্পনায় করলো সেই বিশ্রী দিনগুলো। মামি, সাফওয়ান ভাই কোথায় গেছে? রাহেলা নিজ রুমে বসে চা পান করছিল। হঠাৎ লাবণ্যকে ডাকে পেছনে ঘুরে। মেয়েটির উদাসীন চোখ মুখ দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেললো। কাছে ডেকে জিজ্ঞাসা করলো, তাকে দিয়ে কি কাজ? লাবণ্য মুখ ফুলিয়ে রাহেলার কোলে মাথা রাখলো। মন খারাপের সুরে বলল, বলো না, তোমার ওই বাঁদর ছেলেটা কোথায় যে সারাক্ষণ আমাকে ঠাস ঠাস মারে? বাচ্চা মেয়েটির কথায় খিলখিল করে হাসলেন তিনি। লাবণ্যর কান টেনে নিয়ে বলল, খুব পেকেছিস দেখছি। বোর্ড পরীক্ষার সময় এ বাসায় কি? লাবণ্য মুখে ব্যথাতুর ধ্বনি তুলে চোখ মুখ কুচকে ফেলল। মেয়েকে রাগ দেখিয়ে বলল,
কাল থেকেই পরীক্ষা, তাই আজ তোমাদের জানাতে এসেছি। সাফওয়ান ভাইকে জানিয়েই চলে যাব। আমি জানিয়ে দিব, তুই বাসায় ফিরে পড়তে বস। মামি। তৎক্ষণাৎ গাড়ির শব্দ ভেসে এলো গেট থেকে। লাবণ্য খুশিতে গদগদ হয়ে দৌড়ে ছুটে গেল দরজার পানে। কলিং বেল বাজার সঙ্গে সঙ্গে দরজা খুলেই উচ্চস্বরে বলল, এত দেরি হলো আসতে? আমি আরও ভাবলাম কোনো প্রেমিকার সাথে ডেটিংয়ে গেছো, মাখো মাখো প্রেম চলছে তার সাথে। সাফওয়ান রমণীর কথা শুনেও যেন না শোনার ভান করলো। নিশ্চুপে মেয়েটিকে সম্পূর্ণ উপেক্ষা করে বাসার ভেতরে ঢুকে ড্রয়িং রুমের সোফায় বসে জুতার ফিতা খুলতে থাকে। লাবণ্যর মনে হলো চরমভাবে অপমান করলো সাফওয়ান। রাগ বাড়ল তরতর করে। পেছনে ঘুরে এক নজর ছেলেটিকে দেখে চেঁচিয়ে উঠে, আমাকে ইগনোর করছো? সাফওয়ান বরাবরের মতোই ভাবলেশীন। সে চুপচাপ জুতা খুলে লাবণ্যর দিকে ছুঁড়ে মারল। ভাগ্য ভালো গায়ে লাগেনি, কিন্তু পায়ের সামনে এসে থেমেছে। লাবণ্য হকচকিয়ে ওঠে। এবারেও অপমান? পরপর দুইবার তাকে অপমান করা। এভাবে মুখের উপর অপমান তার সহ্য হলো না। ভেতরটা তীব্র প্রতিবাদ করে উঠল। মেয়েটি সারা দেহ কেঁপে উঠে রাগে। অসম্ভব রাগ আর ভয়ে চোখ খিচে বন্ধ করে বলল, অসভ্য বদমাশ লোক, তোমার সাহস কি করে হয়? তোর সাথে এমনটাই করা উচিত, বেহায়া মেয়ে। সাফওয়ান গা এলিয়ে দিল সোফায়। রাগে ফোঁসফোঁস করে লাবণ্য চোখ খুলল। দরজা সর্বোচ্চ শক্তি দিয়ে বন্ধ করে হনহনিয়ে যায়। সাফওয়ানের সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, মামিকে ডাকবো আমি? সাফওয়ান তার আগে উচ্চস্বরে রাহেলাকে ডাকলো। মা, মা। ছেলের ডাকে তড়িৎ বেগে ছুটে আসলো রুম থেকে। লাবণ্য একটু দূরে চোখ গরম করে তাকিয়ে আছে, যেন চোখ থেকে তার আগুন বের হচ্ছে। রাহেলা নরম স্বরে বলল, আবার কি হয়েছে দুজনের? সাফওয়ানের কিছু বলার আগে লাবণ্য কেঁদে দৌড়ে গেল। একগাদা নালিশ জুড়ে দিয়ে বলল, বদমাশ লোক, তোমার ছেলে আমাকে জুতা মেরেছে, আমি এর বিচার চাই। রাহেলা হতাশ হলো। সাফওয়ান কাটকাট গলায় বলল, বিচার? আমি জুতা মেরেছি মানে? কোনো প্রমাণ আছে? তোর মতো বাচ্চামের কথা কেউ বিশ্বাস করবে? লাবণ্য তেড়ে গেল। হঠাৎই পেছন থেকে সাফওয়ানের চুল দুহাতে শক্ত করে মুঠোয় নেয়। সর্বোচ্চ শক্তি দিয়ে চুল টেনে ছিঁড়ে ফেলার উপক্রম। রাগে ফুসফুস করে বলল, আজ মেরেই ফেলবো। সব সময় আমার সাথে এমন করো কেন? সাফওয়ানের মেজাজ এবার সর্বোচ্চ আকাশে উঠে যায়। এই চুনোপুটি মেয়ে তার যত্নে গড়া চুলে হাত রাখলো, এতই সাহস! দাঁতে দাঁত চাপলো সে। রাগে চোখ মুখ শক্ত হয়ে গেল। দু হাত দ্বারা লাবণ্যর হাত মুচড়ে দিয়ে বলল, ছাড় বলছি, খুব বেড়েছিস তুই, এবার ব্যবস্থা করতেই হবে। রাহেলা হা হুতাশ করে দৌড়ে গেল পাগল মেয়েটাকে ছাড়াতে। লাবণ্য ছেড়ে দিল, কিন্তু দমে গেল না। সে পারছে না সাফওয়ানের গলা টিপে দিতে। সাফওয়ান তার মায়ের উদ্দেশ্যে বলল, ঠান্ডা পানি নিয়ে এসো। সাফওয়ান, আমি যেন না দেখি তুই লাবণ্যকে আঘাত করেছিস। সাফওয়ান চোয়াল শক্ত করতে উনি চলে গেল। ছেলেটি দাঁড়ালো। কোমল মেয়েটির পানে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কি চাই? এমন পাগলামি করিস কেন? লাবণ্যর হঠাৎ করে অভিমান হলো। তেড়ে গিয়ে ছেলেটার বুকে ধাক্কা দিয়ে গজগজ করতে করতে বলল, জানো না কি চাই, বুঝো না কি চাই, ঢং করো। সাফওয়ান দাঁতে দাঁত চাপলো। সেকেন্ডের মধ্যে শক্ত হাত উঠিয়ে ঠাস করে চড় মারল লাবণ্যর নরম টসটসে গালে। রাগে তার হাত কাঁপছে। লাবণ্য ছিটকে দূরে সরে যায়। হতভম্বে ন্যায় থমকে তাকালো। ওই শক্ত দেহের কাঠ হাতের থাপ্পড় খেয়ে তার মাথা ভন ভন করছে। তৎক্ষণাৎ লাবণ্য গালে হাত দিল। অনুভব করলো জায়গাটা কেমন গরম হচ্ছে ধীরে ধীরে। কান ঝাঁঝা করে উঠতে লাবণ্য শব্দ করে কেঁদে ওঠে। নাক টেনে টেনে বলল, আমি জানতাম মারবে, তাই বলে এত জোরে? পাষাণ পুরুষ, গাল ফাটিয়ে দিয়েছে আমার। সাফওয়ান রক্তচক্ষু মেলে দরজার পানে গেল। চিৎকার করে বলল, আশা করি এর পরের বার আমার সামনে আসলে এই থাপ্পড়ের কথা মনে থাকবে। যখন মারবেই তাহলে প্রথমে ইগনোর করলে কেন? আমি তো মার খাওয়ার প্রস্তুতি নিয়েই এসেছিলাম। তুমি খুব খারাপ, খুব। আমার মন কি চায় একটিবারও বোঝার চেষ্টা করলে না, পাষাণ কোথাকার। লাবণ্য নাক টানতে টানতে কাঁদলো। সোফায় গায়ে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলল, তোমাকে ভালোবাসায় কি আমার অপরাধ ছিল? একটু আদর করে কাছে টানা যায় না? সারাক্ষণ ভিলেনের মতো খ্যাক খ্যাক করো, ঠাস ঠাস মেরেও আত্মা মেটে না। তোমার কপালে আমি না থাকলে কেউ থাকবে না, কোনোদিনও বিয়ে হবে না তোমার। তখন এই লাবণ্যর কাছেই আসতে হবে, ওই দিন দেখাবো মজা। চারিপাশ অন্ধকারে ছেয়ে ঢাকা। বাসার সকল দরজা জানলা বন্ধ। সম্পূর্ণ বাসার লাইটও অফ করলো সিরাত। কেমন ঘুটঘুটে অন্ধকারে ভুতুরে বাড়ির মতো লাগছে। মনে ভয় জেঁকে ধরলেও পাত্তা দিল না। সে নিজের কাজে ব্যস্ত।
জুলেখাকে আজ বিকালে সিরাত তার মায়ের কাছে পাঠিয়েছে। অনেক মাস পর মায়ের কাছে যাওয়ার খুশিতে জুলেখা কান্না করে দেয়। এরপর সব কাপড় গুছিয়ে 4-5 দিনের জন্য চলে যায়। হাতে কিছু টাকাও ধরিয়ে দিল সিরাত। বাসার এক কোনায় বড় বড় মোমবাতি জ্বলছে। সন্ধ্যা থেকে নিজ হাতে সবকিছু সাজিয়েছে মেয়েটি। মোমবাতির আলোয় আজ যেন এ বাসার সৌন্দর্য আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। সিরাত নিজেদের রুমটা আজ অন্যরকম করে সাজালো। কোথাও কোনো আলোর দেখা নেই, শুধু টি টেবিলে 4-5টা বড় মোমবাতি জ্বলছে। পরবর্তী প্ল্যান অনুযায়ী বেলুন দিয়ে ফাঁকা দেয়াল সাজালো। মাঝে মধ্যে তাদের গুটি কয়েক কাপল ছবি, এগুলো কক্সবাজার ও বিভিন্ন জায়গায় তোলা হয়েছিল। সিরাত টি টেবিল সামনে রেখে রান্নাঘরে গেল। ব্যস্ত পায়ে কেক হাতে বেরিয়ে এলো সে। আজ 2টি কেক নিজেই তৈরি করেছে। একটা খুবই পিচ্ছি আর একটা 2 পাউন্ডের। কেক দুটির মাঝে সুন্দর করে ক্রিম দিয়ে লিখলো মাই হাজব্যান্ড। সবকিছু ঠিকঠাক করা শেষ। সিরাত ঘড়ি দেখলো রাত 11টা 20। আর মাত্র কয়েক মিনিট অপেক্ষা। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেলে ওয়াশরুমে যায়। প্রমুখের গিফট দেওয়া সেই পাতলা ফিনফিনে সাদা শাড়ি নিয়ে ভেতরে গেল। ঝটপট পরে এসে বসলো সাজতে। আজ গর্জিয়াস মেকআপে নিজেকে সাজায়। হাতে সাদা চুড়ি, গলায় স্বর্ণের চেন, চোখে দিল হালকা কাজল, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক। চুলগুলো ছেড়ে দিয়ে তাকালো আয়নায়। তবুও যেন কি নেই মনে হচ্ছে। অনেক ভেবে ধরতে পারলো টিপ পড়েনি। মিষ্টি হাসি দিয়ে একটা ছোট্ট কালো টিপ পড়লো। এরপর এদিকে ওদিকে দেখে বলল, আজকের এই বিশেষ দিনে নিজেকে বিশেষভাবে উপস্থাপন করব আপনার সামনে। দ্রুত চলে আসুন। সিরাত ঘড়ির দিকে তাকায়। 11টা 58। তৎক্ষণাৎ বুকে ধক করে উঠে চটপট করে উঠে বুক ভরে শ্বাস নিল। এলোমেলো পা ফেলে বারান্দায় যায়। না, কোনো গাড়ি এখনো আসেনি। সে অপেক্ষা করতে লাগলো। 12টা 3 মাথায় তীব্র হর্ন বাজিয়ে একটা কালো গাড়ি এসে থামলো নিচে। প্রমুখ প্রতিদিনের ন্যায় গাড়ি থেকে নেমে গটগট পায়ে ভেতরে আসলো। সিরাত তৎক্ষণাৎ চিৎকার করলো। উত্তেজনায় পাগল হয়ে যাচ্ছে সে। দৌড়ে রুমের দরজা বন্ধ করে বুকে হাত রেখে দরজায় হেলান দিয়ে ফোঁপাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি চলে এলো। প্রমুখ ভেতরে প্রবেশ করেই দেখলো সারা ড্রয়িং রুম অন্ধকার। কোথাও কোনো আলো নেই। এমনকি প্রতিদিন রান্নাঘরে লাইট অন থাকে, আজ সেটাও বন্ধ। কপাল কুঁচকে গেল তার। তবুও বেশি পাত্তা দিল না। হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। দরজা চাপানো ভেবে মৃদু ধাক্কা দেয়, কিন্তু প্রতিদিনের তুলনায় আজ ভিন্ন। দরজা ভেতর থেকে বন্ধ। প্রমুখ পরপর 2 বার জোরে ধাক্কা দিয়ে ডাকলো। সিরাত ঘুমিয়েছে, ওঠো। ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। প্রমুখ এবার চিন্তিত হয়। কপালে ভাঁজ ফেলে আবারও ডাকলো। ওপাশে দরজায় হেলান দিয়ে মিটিমিটি হাসছে মেয়েটি। দাঁত বের করে লুকোচুরি খেলায় ব্যস্ত। প্রায় 5 মিনিট পর কল করলো সিরাতের ফোনে। সিরাত হকচকিয়ে উঠে চট করে তাকায় বিছানায় পড়ে থাকা অবহেলিত ফোনটির দিকে। তবুও মনে মনে পণ করলো ফোন ধরবে না। এক পর্যায়ে ফোন বাজতে বাজতে কেটে যায়। প্রমুখের মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। সে আবারও কল করে পাশের রুমে গেল। সেখানে দেখলো সিরাত নেই। তার মানে রুমের ভেতরেই আছে। সে জোরে জোরে লাথি মেরে চিৎকার দিল, সিরাত আরে ওকে, দরজা খুলো টাম। প্রমুখের ভয়ঙ্কর চিৎকার আর অনবরত লাথিতে সিরাত চুপসে গেল। ভাবলো আর ভয় দেখানোই উচিত হবে না, তাই হালকা ঢোক গিলে চোখ বন্ধ করলো। সাহস সঞ্চয় করে হাতে তুলে নিল পার্টি স্প্রে। প্রমুখ তখন উচ্চস্বরে ডেকেই যাচ্ছে। প্রতিটা ডাকে তার কণ্ঠ কাঁপছে। অস্থিরতায় বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। মন বলছে, সিরাতের কিছু হয়েছে, নয়তো কখনই এমন করেনি। তারা চিৎকার করার মাঝে সিরাত লম্বা শ্বাস টেনে খট করে লক খুলল। অল্প উকি দিতে স্প্রে বোতলটা উঠিয়ে প্রমুখের মুখ বরাবর স্প্রে করলো। উচ্চস্বরে মিষ্টি করে বলল, শুভ জন্মদিন মাই হাজব্যান্ড। প্রমুখ চোখ মুখ খিচে নেয়। সে বিস্মিত, পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার ঘোর এখনো কাটেনি। ভাবতেও পারছে না সিরাত মজা করছে। তাছাড়া আজ যে জন্মদিন এটাই তো ভুলে গিয়েছিল। সেই জন্য সারপ্রাইজ দিল মেয়েটা। এত ভয়ঙ্কর সারপ্রাইজও হয়। তার বিস্ময় কাটতে কিছুটা সময় লাগলো। সিরাত খিলখিল করে হেসে হাত নামায়। ধীরে ধীরে এগিয়ে প্রমুখের মুখে হাত দিল। তৎক্ষণাৎ প্রমুখ শক্ত করে জড়িয়ে ধরে। ঘাড়ে মুখ ঘষে অস্থির কণ্ঠে বলল, এমন বিশ্রী মজা আর কখনো করবে না। আমি ভয় পেয়ে গেছিলাম। এই দেখো, আমার হাত পা কাঁপছে, আমার ভেতরটা কাঁপছে। সিরাত কথা বলল না, শুধু আলতো করে পিঠে হাত রাখলো। প্রমুখ অস্থির হয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে তার আত্মা উড়ে গিয়েছিল। সিরাতের মায়া হলো। পিঠে হাত বুলিয়ে বলল, ভেতরে চলুন। আগে বলো, কখনই এমন করবে না। মাঝে মাঝে করব। মেরে ফেলবো। প্রমুখ হাতের বাঁধন হালকা করে বইয়ের দিকে তাকালো। মাথা থেকে পা পর্যন্ত গভীর নয়নে খুঁটিয়ে খুঁটে দেখে মুচকি হাসলো। ভাবলো বউ আজ অন্য রূপে হাজির। প্রমুখ গাঢ় চোখে তাকায়। মেয়েটির গর্জিয়াস মুখশ্রী দেখে গালে গাল ঘষলো। গোল লাগা কণ্ঠে বলল, আমার জন্মদিন তুমি কিভাবে জানলে?
সিরাত মুখ বাঁকালো, ছেলেটার হাত ধরে রুমে প্রবেশ করে। প্রমুখ ভেতরে গিয়ে দেখলো চারিপাশ আবছা আবছা অন্ধকার, মাঝখানে কিছু মোমবাতি জ্বলছে, সেখানে বেলুন কাগজ দিয়ে সাজানো। সিরাত টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, এমনি লেট করেছেন, জলদি আসুন। প্রমুখ হাসলো কিঞ্চিত, এগিয়ে বউয়ের পাশে দাঁড়িয়ে বাম হাতে চিকন কোমর চেপে ধরলো, ফিস ফিস করে বলল, কেক কোথায় পেলে? কখন করেছে এসব? এত কিছু জানতে হবে কেন? কেকের উপরে এর মোমবাতি নিভিয়ে ছুরির সাহায্যে প্রমুখ কেটে কেটে সিরাতের মুখে দিল। অল্প খাইয়ে নিজের মুখে নিয়ে বলল, তোমার হাতের স্বাদ, আই এম শিওর তুমি বানিয়েছো। আর জীবনেও কিছু তৈরি করবো না। সিরাত ভেঙচি কাটে কেক হাতে তুলে প্রমুখের দুগালে, নাকে আর থুতনিতে ভরিয়ে দিল। প্রমুখের মাথায়ও তখন দুষ্টু বুদ্ধি খেলে যায়। ছড়ি দিয়ে কেক কেটে সিরাতের ঠোঁট লাগিয়ে তৎক্ষণাৎ ঝুঁকে সেখানে নিজের ওষ্ঠ ডুবিয়ে দেয়। লজ্জায় মেয়েটি হতভম্ব হলো, চোখ বন্ধ করে স্বামীর পাগলামিতে সায় দেয়। প্রমুখ দু হাত মেয়েটির চুলের ভাঁজে মিশিয়ে আবেশে চুম্বন করলো, গভীর চুম্বন করে ছেড়ে দেয় সিরাতকে। লজ্জায় মুখ ঘুরিয়ে ফেললো সিরাত, সে কল্পনাও করেনি এমন অসভ্যতা করবে প্রমুখ। অতঃপর কেক লাগিয়ে নিজের গাল নাক মেয়েটির গালে স্পর্শ করে ফিসফিস করলো। চোখ খুলো সিরাত। সিরাত চোখ খুলল। প্রমুখ ধীরে ধীরে দু হাতে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নাকে নাক ঘষে। হঠাৎ ডান হাতে পাতলা ফিনফিনে শাড়ি ভেদ করে মেয়েটির পেটে স্পর্শ করলো। খোলা উদয়ের সম্পূর্ণ জায়গায় ধীর হাতে কেক লাগিয়ে ফিসফিস করে বলল, টেস্ট করব। কথাটির মানে বুঝতে একটু অসুবিধা হলো না সিরাতের। লজ্জায় কাঁধ খামচে ধরল ছেলেটির, তার হৃদস্পন্দন বাড়ছে। সিরাত গরম চোখে তাকালো। প্রমুখ বাঁকা হেসে বলল, আজকের সাজ আমার জন্য, শাড়িটা কেনা সার্থক হলো। তোমার সাজটা নষ্ট করতে ইচ্ছে করছে বউ? সিরাত চোখ বন্ধ করে নেয়। প্রমুখ ডান হাত পেট থেকে বের করে সিরাতের ঘাড়ে রাখলো। মেয়েটি ছটফট করে বলল, অসভ্যতা ছাড়ুন, গিফট আছে আপনার জন্য। তোমার থেকে বড় গিফট আর দুটো আছে? হ্যাঁ আছে। উত্তর দিয়ে মেয়েটি নিজেকে ছাড়াতে চাইলো। প্রমুখ বাঁকা হেসে আরো গভীরভাবে কাছে টেনে নেয়। হঠাৎ ঝপাং করে কোলে তুলে বলল, আজ একসাথে শাওয়ার নেব বউ। লজ্জায় গাল দুটো লাল হলো সিরাতের। গলা জড়িয়ে ধরে দুপা লাফিয়ে উঠে চিৎকার দিল, অসল, ছাড়ুন আমায়। প্রমুখ আজ কথা শুনলে তো। বড় বড় পা ফেলে ওয়াশরুমে ঢুকলো। বাথটাবের পানিতে এক ঝটকায় ফেলে দিয়ে শাওয়ার ছেড়ে দেয়। সিরাত ততক্ষণে ভিজে একাকার, গায়ে সাদা শাড়ি ভিজে, শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট। কাঁধ থেকে আঁচল কখন যে পড়ে গেছে খেয়ালই নেই। মেয়েটির ঘন ঘন শ্বাস নেওয়ার ফলে বক্ষ বিভাজনের গতি বোঝা যাচ্ছে। প্রমুখের বেহায়া চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে, যেন তাকে ডাকছে। খোলা মসৃণ পেটের দিকে চোখ যেতে আগুন ধরে গেল ভেতরে। খসখসে হাত দ্বারা চেপে ধরতে ইচ্ছা করলো। স্বামীর বেহায়া চোখের ভাষা বুঝতে পেরে মেয়েটির লজ্জায় মাথা কাটা যাচ্ছে। চোখ বন্ধ করে দুহাত আড়াআড়ি ভাবে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করে। প্রমুখ শয়তানি হেসে বলল, ইস, অর্ধেক শ্বাস নষ্ট করে ফেললাম। অবশ্য তুমি এই রূপে আমার কাছে বেশি গর্জিয়াস, একদম হট, গরম হয়ে যাচ্ছে। সিরাত চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিল। প্রমুখ একটানে শার্ট খুলে ফেললো। তড়িৎ বেগে সিরাতের উপর শুয়ে দু হাতে জড়িয়ে ধরলো। মসৃণ পেট খামচে ধরে মেয়েটিকে বেসামাল করে তুলল। সিরাতের সর্বাঙ্গে বিদ্যুৎ ছলকে গেল মুহূর্তে। আজ যেন ছেলেটি তার মতোই উন্মাদ করে তুলতে চায় সিরাতকে, নতুন এক অনুভূতির সাথে পরিচয় করাতে চায়। প্রমুখ ধীরে ধীরে সিরাতের গলায় চুম্বন করে ফিসফিসিয়ে বলল, আজ বিশেষ দিনে বিশেষ কিছু হোক, দিনটা স্মরণীয় থাকুক। সিরাত আলকা ঢোক গিলে প্রমুখকে বাধা দিতে চায়। প্রমুখ তার গায়ের সাথে একদম মিশে গিয়ে ঘাড়ে মুখ ঘষে বলল, শুধু রোমাঞ্চের সাথে শাওয়ার নেব প্রমিস, আর কিচ্ছু করবো না, শুধু ছোঁয়াছুঁই খেলবো। এটাই হবে আমার লাইফে বেস্ট বার্থডে গিফট। তুমি শুধু চোখ বন্ধ করে অনুভব করো। সকালে স্নিগ্ধ বাতাসে সিরাত জানালা সফেদ পর্দা সরিয়ে দিল। কাল মধ্যরাতে ঘুমিয়েছে দুজন। প্রমুখের কথা মতো গভীর কিছু হয়নি, তবে সিরাতকে চুমু খেয়ে দীর্ঘ সময় ধরে ঠিকই সাবান নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে রুম পরিষ্কার করেছে সিরাত। ওদিকে প্রমুখ বিছানা ঠিক করার পর হালকা গল্পও করে। ছেলেটার জন্য গিফট কিনে রাখা বক্সটা প্রমুখের হাতে দিল। বক্স খুলে দেখতে পেল ব্ল্যাক শার্ট, ঘড়ি, পারফিউম আর সানগ্লাস। উপহার হাতে নিয়ে খুশিতে গদগদ হয়ে প্রমুখ সিরাতের গালে চুমু খায়। অনেক কথাবার্তা শেষ করে একসময় দুজনে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ছেলেটির গভীর ঘুম থাকায় ডাকলো না, নিজেই উঠে ওড়না গায়ে জড়ালো। আজকাল ঘুমানোর সময় সিরাতকে ওড়না পড়তে দেখলে প্রমুখ সেটা ছুঁড়ে ফেলে দেয়, রাগে ফুসফুস করে, তুমি আর ওড়না পড়বে না, ও তোমার গায়ের সাথে কেন আষ্টে পৃষ্ঠে লেগে থাকবে? আমি শুধু তোমার গায়ের সাথে গা মিশাবো, আর কেউ হয়, ওড়না নয়। কথা বলে সিরাতের গা থেকে ওড়না টেনে ফেলে দেয়।
ভাব এমন মনে হয় ওড়না তার সতীন। সিরাতকে দূরে সরিয়ে দিচ্ছে। মেয়েটি এসব কার্যকলাপে হাসে, বাধ্য হয়ে ওড়না পাশে রেখে ঘুমায়। সিরাত কিচেনে যায়। হালকা নাস্তা বানানোর পর টেবিলে রাখলো। গ্যাস বন্ধ করার সময় অনুভব করলো কেউ আষ্টে পিষ্টে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। সিরাত ক্ষীণ হাসে। প্রমুখ হাতের বাঁধন আরো শক্ত করে মেয়েটির গলায় ঘাড়ে ঠোঁট চুইয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।